শুরু করছি আজকের গল্প কুণাল মণ্ডলের লেখা লৌকিক অলৌকিক। সেদিনটা ছিল রবিবার। বীরু নিজের ঘরে বসে দিব্যি হাত পা ছড়িয়ে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছে সন্ধেবেলায়। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। বীরুর মা রান্নাঘর থেকে হাঁক দিল বীরুকে দরজা খুলে দেখার জন্য যে কে এসেছে। দরজা খুলতেই বীরু দেখল তার দুই বন্ধু গজু আর নরু হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। বীরু তাদের ভেতরে নিয়ে আসতেই গজু বলে উঠল, উফ, দিব্যি তেলে ভাজার গন্ধ বেরোচ্ছে। সত্যি কাকিমার জবাব নেই, গন্ধ শুকেই তো আমার জিভে জল এসে গেল। নরু বলল, ঢের ঢের পেটুক দেখেছি, কিন্তু তোর মতো হ্যাংলা পেটুক দেখিনি বাপের জন্মে। এই কথা শুনেই বীরু এবং গজু হো হো করে হেসে উঠল। বীরু, গজু এবং নরু অর্থাৎ বীরেন্দ্র, গজেন্দ্র এবং নরেন্দ্র তিন বন্ধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে খালি বসেছিল। তাই আজ রবিবারের সন্ধ্যায় তারা এক জায়গায় একত্রিত হয়েছে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করবে জন্য। সেই উদ্দেশ্যেই গজু আর নরুর আগমন বীরুর বাড়িতে। কিছুক্ষণের মধ্যে বলতে বলতেই বীরুর মা হাসি মুখে রান্নাঘর থেকে একটা বেশ বড় প্লেটে তেলে ভাজা এবং মিষ্টি সাজিয়ে তাদের সামনে টি টেবিলে রাখল। গজু বড় প্লেটটার দিকে তাকিয়ে বলল, ওফ, বেগুনি, পেঁয়াজি, সিঙ্গারা, সাথে আবার ছানার জিলিপি। কি করেছেন কাকিমা, এত কি আমি আর একা খেতে পারবো নাকি? সঙ্গে সঙ্গে নরু আর বীরু বলে উঠল, তুই একা কেন খাবি, আমরাও আছি, ভুলিস না। এই বলে তিন বন্ধু প্লেট থেকে খাবার নিয়ে দিব্যি টপাটপ মুখে পুড়তে লাগলো। বীরুর মা বলল, কেমন হয়েছে তেলে ভাজাগুলো? গজুই প্রথম বলে উঠল, লাজবাব হয়েছে কাকিমা, আপনার রান্নার তুলনা হয় না। এই বলে সবাই আনন্দ করে তেলে ভাজার মজা নিতে লাগলো। কিছুক্ষণ পরে যখন তেলে ভাজা আর মিষ্টি শেষ হয়ে গেল, তখন বীরুর মা বলল, তাহলে তোমরা কোথায় ছুটি কাটাতে যাবে ঠিক করলে? খুব ভালো একটা জায়গা আছে কিন্তু আমার নজরে, সেটা হলো হাজারিবাগ। অনেক বছর আগে আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। চমৎকার জায়গা হাজারিবাগ, কি বলো তোমরা? গজু বলল, শুনেছি হাজারিবাগের জল হাওয়া খুব ভালো, ওখানে গেলে মন্দ হয় না। জঙ্গল টঙ্গলও আছে শুনেছি। একটা করে বনমুরগির রোস্ট রোজ রোজ পাতে পড়লে আর কি চাই আমার। নরু হাসতে হাসতে বলল, তোর পেট পুজো তো সব জায়গায় চলতে থাকবে, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক কি জঙ্গল। বীরু বলল, তা যা বলেছিস, কিন্তু সেসব এখন থাক, আগে ঠিক করা যাক কোথায় ঘুরতে যাব আমরা। হাজারিবাগ দারুণ জায়গা, কিন্তু আমি চাইছিলাম কোনো অচেনা অজানা জায়গায় যেতে, যেখানে শহরের কোলাহল, মানুষের ভিড় থাকবে না। নিশ্চিন্তে শান্ত পরিবেশে কিছুদিন শান্তিতে কাটানো যাবে। খোঁজ নিয়ে জেনেছি যে ঝাড়খণ্ডের দেওঘর জেলার অন্তর্গত একটা সুন্দর ও স্বাস্থ্যকর স্থান আছে, যেখানে পাহাড়িয়া পরিবেশ ও টিলা দেখতে পাওয়া যায়। সবাই জিজ্ঞেস করে উঠল, কোন জায়গা? বীরু বলল, মধুপুর। জায়গাটাতে খুব একটা পর্যটক যায় না, তাই জায়গাটির জল হাওয়া এখন ভালো আছে। তাই বলছি তিনজন মিলে চল কিছুদিন মধুপুরে ঘুরে আসি। শুনেছি সেখানে দুটি বর্ষা নদী আছে, যার জল বিভিন্ন পেট এবং হজমের রোগ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। আর তাছাড়া হাওড়া স্টেশন থেকে সহজেই মধুপুর যাওয়ার ট্রেন পাওয়া যায়। ট্রেনে করে মধুপুর যেতে 4-5 ঘন্টার বেশি লাগে না, তবে সেটা নির্ভর করে নির্দিষ্ট ট্রেনের উপর। কিন্তু নরু বলল, আহা, সবই তো ঠিক ছিল, আবার কিসের কিন্তু? বীরু বলল, শুনেছি জায়গাটা একটু বেশি নির্জন, জায়গাটায় খুব কম লোকের বসবাস, আর রাতের বেলায় জায়গাটার খুব বদনাম। গজু বলল, বদনাম মানে? বীরু বলল, মানে তেনাদের উপদ্রব, তাই স্থানীয় লোকেরা সন্ধ্যা হলেই যে যার কাজ সেরে বাড়িতে ঢুকে যায়।
খুব দরকার ছাড়া, এমনকি দরকার পড়লেও নাকি বাড়ির বাইরে পা রাখে না। তাই তোরা ভেবে দেখ ওখানে যেতে পারবি কিনা। গজু এবং নরু বলল, কুছ পরোয়া নেই বন্ধু, আমরা তিনজন একসাথে থাকলে ভূত প্রেত দৈত্য দানবকে পরোয়া করি না। বীরুর মা বলল, আহা, কি দরকার ওসব অচেনা অজানা জায়গায় গিয়ে? কোথাও যদি কিছু বিপদ টিপদ হয়, তার থেকে তোরা বরং ওই হাজারিবাগেই যা। আমি বীরুর বাবাকে বলে ট্রেনের টিকিটের সমস্ত ব্যবস্থা করে দেব ক্ষণ। বীরু বলল, আচ্ছা মা, আমরা তিনজনে থাকলে কিসের বিপদ? আমরা হৈ হৈ করে যাব আর হৈ হৈ করে ফেরত আসব। তুমি কোনো চিন্তা করো না। অগত্যা বীরুর মা মধুপুর যাওয়ার অনুমতি দিল এবং বীরুর বাবাকে বলে তিনজনের ট্রেনের টিকিটের ব্যবস্থাও করে দিল। বীরুর বাবা 4 দিন পরের টিকিটের ব্যবস্থা করে দিল। নির্দিষ্ট দিনে তিন বন্ধু ব্যাগপত্তর নিয়ে হাওড়া স্টেশন থেকে মধুপুরের উদ্দেশ্যে যাত্রা করল। 4-5 ঘন্টার পথ ট্রেনে তারা গল্পগুজব করেই কাটাতে লাগলো। খিদে পেলে বীরুর মায়ের প্যাক করে দেওয়া লুচি মাংস খুব পেট ভরে এবং হাত চেটে খেল। তারপর জল খেয়ে তিনজন লম্বা ঘুম দিল। কয়েক ঘন্টা পর যখন তাদের ঘুম ভাঙল, তখন তারা দেখল ট্রেনটা একটা নাম না জানা অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। তারা কৌতূহলী দৃষ্টিতে এদিক ওদিক তাকাতেই তাদের কামরাতে বসা এক বয়স্ক ভদ্রলোক বললে, সামনের স্টেশনে কোনো একদল লোক ট্রেন অবরোধ করেছে। কয়েক ঘন্টার আগে এই অবরোধ উঠবে বলে মনে হয় না। তা তোমরা কোথায় যাবে হে? বীরু বলল, সর্বনাশ করেছে, এখন কি হবে? আমরা তো সেই মধুপুর যাচ্ছি ছুটি কাটাতে। ভদ্রলোকটি বলল, তা বেশ, তবে মধুপুর বেশি দূর নেই আর, এই আর মাত্র 1-1.5 ঘন্টার পথ। তবে এই অবরোধ এখন ভালোই ভালোই না উঠলে তোমাদের পৌঁছতে রাত হয়ে যাবে মনে হয়। তবে ওদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পরেই তাদের ট্রেন ছাড়ল। কিন্তু প্রায় 8 ঘন্টা পর ট্রেন আবার দাঁড়িয়ে পড়ল। একজনের থেকে জানা গেল এবার আবার ট্রেনে যান্ত্রিক ত্রুটি হয়েছে। নরু হতাশ হয়ে বলল, এখন ভালোই ভালোই মধুপুর পৌঁছতে পারলে হয়, একের পর এক যা শুরু হয়েছে আজকে। গজু বলল, একটু খিদে খিদে পাচ্ছে আমার, মধুপুর স্টেশন আসলে পেট ভরে খাওয়াবি তোরা আমায়, ট্রেনে বসে বসে আর ভালো লাগছে না আমার। বীরু বলল, চিন্তা করিস না তোরা, একবার মধুপুর পৌঁছতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অবশেষে ট্রেন ছাড়ল এবং ট্রেন যখন মধুপুর জংশনে পৌঁছল তখন রাত 10টা 10 বাজে। তাদের পৌঁছবার কথা ছিল বিকেল 5টায়, অর্থাৎ ট্রেন সবকিছু মিলিয়ে 5 ঘন্টা লেট। তারা ট্রেন থেকে নেমে লক্ষ্য করল প্রায় নিঝুম স্টেশন। স্টেশন মাস্টারের ঘরের ভেতর একটা টিম টিম করছে পুরনো বাল্ব, তাতে অন্ধকার একটুও কাটছে না। একটু আগেই 2-1 পশলা বৃষ্টি হয়ে গেছে এদিকে, এখনো ঝিঝি পোকা ডেকে চলেছে। তিনজনে নিজেদের ব্যাগপত্তর নিয়ে সোজা স্টেশন মাস্টারের ঘরে ঢুকে গেল। বীরু স্টেশন মাস্টারকে বলল, মশাই, আমরা কলকাতা থেকে মধুপুর ঘুরতে এসেছি, কিন্তু ট্রেন 5 ঘন্টা লেট করায় এত রাত্রে পৌঁছলাম এখানে। দয়া করে আমাদের থাকার জন্য একটা হোটেলের যদি সন্ধান দেন তাহলে খুব উপকার হয়। বেটেখাটো স্টেশন মাস্টার তার কালো চশমার ফ্রেমের ভেতর দিয়ে বেশ অবাক হয়ে তাদের তিনজনকে ভালো করে দেখল। তারপর বলল, আপনাদের কম বয়স, এখানে ঘুরতে এসেছেন, কিন্তু এদিকের হাল তো কিছুই জানেন না। এটা তো আর কলকাতা নয়, এত রাতে হোটেল লজ কিছুই পাবেন না। সকাল সকাল আসলে হোমস্টে আছে কিছু, তাদের মধ্যে একটা নিশ্চয়ই পেয়ে যেতেন। আর একটা ডাক বাংলো আছে, কিন্তু সেটা যতদূর মনে পড়ছে ভর্তি। আপনারা বড় ভুল সময়ে এসেছেন বাবুরা। এই কথা শোনার পর তিন বন্ধু একে অপরের দিকে দুশ্চিন্তায় তাকালো। তা দেখে স্টেশন মাস্টার বলল, তবে এসেই যখন পড়েছেন তাহলে একটু কষ্ট করে এই স্টেশন ঘরে কাটিয়ে দিন রাতটুকু,
তারপর সকাল হলে একটা হোমস্টে খুঁজে নেবেন ক্ষণ। তবে বীরু বলল, সবই তো ঠিক আছে মশাই, আবার তবে কেন বললেন? স্টেশন মাস্টার বললেন, এসব পাহাড়ি গ্রাম্য এলাকা রাত বিরেতে এক অন্য রূপ ধারণ করে। কত রকম উপদ্রব হয় সে আর কি বলবো আপনাদের। আপনারা খাস কলকাতার লোক, তাই বলছি একটু সাবধানে থাকবেন রাতে। আর যেই ডাকুক না কেন, কোনো মতে রাতে এই দরজাটা আর তার পাশের ওই ছোট্ট জানলাটা একদমই খুলবেন না। গজু বলল, দাদা, এখানে ভাতের হোটেল আছে কি? সেই দুপুরে খেয়েছিলাম, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। স্টেশন মাস্টার বলল, ভাতের হোটেল যেটা ছিল সেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, পাশেই আমার একটা ছোট্ট ঘর আছে। আমার বউকে বলে আপনাদের জন্য রাতের খাবারের বন্দোবস্ত করছি এক্ষুনি। এই বলে স্টেশন মাস্টার হন্তদন্ত হয়ে তার বাড়িতে খাবার আনতে চলে গেল এবং 15-20 মিনিটের মধ্যে বাড়ি থেকে একটা বড় টিফিন বক্সে করে খাবার নিয়ে এসে হাজির হলেন, সাথে 3টে থালা এবং জলের গ্লাস। দ্রুত 3টে থালায় খাবারগুলো সাজিয়ে রাখলেন স্টেশন ঘরের পুরনো টেবিলটার উপরে। 3 বন্ধুর খাবারগুলো দেখেই মুখগুলো খুশিতে ভরে গেল। বীরু বলল, কি করেছেন মশাই? গরম ভাত, সোনামুগের ডাল, আলু ভাজা, কই মাছের ঝোল, আবার টমেটোর চাটনি। এ তো এলাহি ব্যাপার। স্টেশন মাস্টার বললেন, আর লজ্জা পাবেন না বাবুরা, আপনারা আমাদের অতিথি, এত রাতে এসে বিপদে পড়েছেন, আপনাদের কি না খাইয়ে রাখতে পারি? নিন নিন, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি খেতে বসে পড়ুন। 3 বন্ধুও চটপট খেতে বসে গেল এবং দ্রুত খাবারগুলো খেয়ে ফেলে তৃপ্তির ঢেকুর তুলল। নরু বলল, মাস্টার বাবু, আপনার গিন্নির হাতের রান্না অতুলনীয়। অনেকদিন পর এরকম খাবার খেলাম তৃপ্তি করে। অনেক ধন্যবাদ আপনাদের। স্টেশন মাস্টার বললেন, ছি ছি, আর ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না। রাত অনেক হলো, এবার স্টেশন ঘরের মেঝেতে আপনাদের বিছানা করে দিচ্ছি, দয়া করে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, রাতে কেউ ডাকলে দরজা খুলবেন না, এমনকি পাশের জানলাটাও রাতে ভুলেও খুলবেন না। কথাটি বলে স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেল। স্টেশন মাস্টার চলে যাওয়ার পর 3 বন্ধু আরাম করে তাদের জন্য করা বিছানাতে গা এলিয়ে দিল এবং শোবার আগে ভালো করে জানলা দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। বীরু বলল, গ্রামগঞ্জের লোকেদের একটু বেশি ভয় ভূত প্রেত নিয়ে। নরু বলল, সে যাই হোক, উনি যা বলেছেন সেটা মেনে চলাই উচিত আমাদের। এই অচেনা জায়গায় তেনাদের হাতে প্রাণ দিতে আমি চাই না। গজু একটা সিগারেটে লম্বা লম্বা টান দিচ্ছিল এবং তাদের কথা শুনছিল। কিছুক্ষণ পর গজু বলল, ওসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। এই অচেনা পরিবেশে আমার তো বেশ রোমাঞ্চকর লাগছে। কাল সকালে ব্রেকফাস্ট করে 3 জনে ভালো করে ঘুরবো এবং খাওয়া দাওয়া করব। কি বলিস তোরা? বীরু বলল, তার বলতে, আমার তো নদীর ধারটায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে। নরু বলল, সবই হবে, কিন্তু এখন অনেক রাত হলো, এবার ঘুম পাচ্ছে আমার, এবার আমি ঘুমোবো। কিন্তু এই গজুটা সিগারেট খেয়ে খেয়ে সারা ঘরটাকে ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে, এই গন্ধে আমার ঘুম আসবে না। গজু, এক্ষুনি তুই জানলাটা খুলে দে, তাহলে ভেতরের দম বন্ধ করা সিগারেটের ধোঁয়া বাইরে বেরিয়ে যাবে এবং বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে আসবে। গজুও স্টেশন মাস্টারের নিষেধ সত্ত্বেও জানলাটা খুলে দিল। জানলাটা খুলতেই দিব্যি বাইরের ঠান্ডা হাওয়ার জন্য ঘরটার বদ্ধ পরিবেশটা কেটে গেল নিমেষে। জানলার ধারেই গজু দাঁড়িয়ে সিগারেটে টান দিতে লাগলো এবং বাইরে তার চোখ যখন গেল, সে দেখল অন্ধকার চারিদিকে। কিন্তু অন্ধকারে যখন তার চোখ সয়ে গেল, তখন সে দেখল ট্রেন লাইন অনেক দূরে চলে গেছে এবং পাশে ঘন জঙ্গল রাতের অন্ধকারে আরো ভয়ানক লাগছে। আশপাশে তখনও ঝিঝি পোকা অনবরত ডেকে চলেছে। হঠাৎ গজু খেয়াল করলো সেই দূরের ট্রেন লাইনের উপর দিয়ে কেউ একটা হেঁটে আসছে। গজু তাকে দেখে 2 বন্ধুকে জানলার কাছে ডেকে বলল, কে বলতো ওটা?
স্টেশন মাস্টার কি আবার আসছে আমাদের কাছে? বীরু বলল, তাই হবে হয়তো, কিছু ভুলে গেছে নিশ্চয়ই ওনার এই ঘরে। নরু খেয়াল করলো লোকটা স্টেশন মাস্টারের মতো লাগছে না, বরং লোকটা যত কাছে আসছে তত বিরাট আকৃতির হয়ে যাচ্ছে। নরু বলল, তোরা দেখছিস তো লোকটা ধীরে ধীরে কত লম্বা হয়ে যাচ্ছে, অন্তত দোতলা বাড়ির সমান লম্বা লোকটা, সর্বনাশ করেছে। হঠাৎ করে লোকটা যখন আরো কাছে চলে আসছে, তিন বন্ধু তখন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাত পা যেন কেউ অবশ করে দিয়েছে, তারা চাইলেও হাত পা নাড়াতে পারছে না। তারা যখন ভয়ে পাথর হয়ে গেছে, ঠিক তখনই বিরাট কালো মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। ক্ষণিকের জন্য তারা স্তম্ভিত হয়ে গেল এবং তড়িঘড়ি জানলাটা বন্ধ করে দিল। নরু বলল, স্টেশন মাস্টারের কথা অমান্য করা আমাদের একদমই উচিত হয়নি। বাইরে যে আসছে সে তো মানুষ নয়, এবার কি করব আমরা? নরুর কথা শেষ হতে না হতেই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল, প্রথমে ধীরে ধীরে এবং পরে টোকার মাত্রা ঘন ঘন এবং জোরে জোরে হতে লাগলো। হঠাৎ তিন বন্ধু দেখল জানলাটা আপনা আপনি খুলে গেল এবং মুহূর্তেই অন্ধকারের মধ্যে উদয় হলো একটা নর কঙ্কালের। তার চোখ দুটিতে লাল আগুন যেন জ্বলছে। চোখ দুটি তিন বন্ধুকে ভালো করে পর্যবেক্ষণ করে একটা ভারী কর্কশ স্বরে বলে উঠল, তোরা কি করছিস আমার ঘরে? বাঁচতে চাস তো পালা এক্ষুনি, পালা, পালা এখান থেকে। কঙ্কাল হয়তো আরো কিছু বলেছিল, কিন্তু তিন বন্ধুই ততক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ভোরবেলায় স্টেশন মাস্টার জলের ছেটা দিয়ে তাদের জ্ঞান ফেরালো। তখন তারা গতকাল রাতের কথা খুলে বলল। সমস্ত কথা শুনে স্টেশন মাস্টার বললেন, বাবুরা, আপনারা যাকে দেখেছেন সে হলো আত্মারাম। এই স্টেশনে ওই একমাত্র কুলি ছিল এবং স্টেশনের সমস্ত কাজ করে দিত আমায়। আত্মারাম খুব ভালো মনের মানুষ ছিল। একবার ওর মা মরা ছেলেটার জ্বর হয়, 3 দিনের অচেনা জ্বরে ছেলেটা মারা যায়। তারপর থেকেই আত্মারামের মানসিক স্থিতি বিগড়ে যায়। ওকে আমি ছুটি দিয়ে কিছুদিন ওর দেশে কাটিহারে ঘুরে আসতে বলেছিলাম এবং কিছু টাকা ওর হাতে গুজে দিয়েছিলাম, কিন্তু পরের দিন যখন ডিউটিতে আসি তখন এই ঘরে ওর প্রাণহীন দেহকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করি। তারপর থেকেই রাতে ওকে এলাকার লোকজন ঘোরাফেরা করতে দেখেছে। আপনারা শহরের ছেলে, তাই আর এসব কথা খুলে বলিনি। বীরু, গজু এবং নরু এরপর স্টেশন মাস্টারের থেকে কলকাতা যাওয়ার পরের ট্রেনের টিকিট কেটেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। না, তারা আর মধুপুর ঘুরে দেখার সাহস বা দুঃসাহস কোনোটাই দেখায়নি। কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।